মসফেটের বেসিক অপারেশন থাকে দুটো। এক নাম্বার অপারেশন হলো এটাকে সুইচ হিসেবে ইউজ করা যায়, 2 নম্বর অপারেশন হলো এটাকে ইউজ করা যায় ইয়ে হিসেবে, অ্যাম্পলিফায়ার হিসেবে। তো আমরা যখন এই ভিএলএসআই নিয়ে কাজ করি, আমাদের মেইন উদ্দেশ্যটা থাকে এটাকে ডিজিটাল সার্কিট ইউজ করা। তো ডিজিটাল সার্কিটে যখনই আমরা যাই, এটা আসলে সুইচ হিসেবে এটাকে বেসিক্যালি ইউজ করা হয়। তো আমরা এটা সুইচিং এর অপারেশনটার উপর মেইন কনসেন্ট্রেশন দিব। অ্যাম্পলিফায়ার হিসেবে কিভাবে ইউজ হয় বা এটা দিয়ে আমরা কিভাবে ডবল স্টেজ, ট্রাই স্টেজ অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারি, এগুলো আমাদের অ্যানালগ ইলেকট্রনিক্স এর ডিসকাশন। এগুলো নিয়ে এখন আমাদের অতটা মাথা ব্যথা নেই। আমরা ইয়ে নিয়ে চিন্তা করব, সুইচ হিসেবে আমরা এটাকে কিভাবে ইউজ করতে পারি। তো প্রথমেই দেখি এটা স্ট্রাকচারটা কিভাবে হয়। যে স্ট্রাকচারে যেটা আছে, যে এটার হলো একটা, ধরে রাখলাম সিলিকন মসফেট। তো সিলিকনের একটা ব্লক আছে এবং এই ব্লকটা হলো পি টাইপ সেমিকন্ডাক্টর। আমরা শুরুতে আলোচনা করছি এন মস নিয়ে, এন টাইপ মসফেট নিয়ে। তো যখনই আমরা এন মস নিয়ে চিন্তা করব, তখন আমাদের এই মেইন বডিটা হবে পি টাইপ, অর্থাৎ মসফেটের বাল্ক যেটাকে বলা হয়, বাল্ক বা বডি, এটা হলো পি টাইপ সেমিকন্ডাক্টর। এখন এই পি টাইপ সেমিকন্ডাক্টরে যেটা হবে, যে নিচে লেখা আছে, এটাকে আমরা বলি পি টাইপ সাবস্ট্রেট। এই পি টাইপ সাবস্ট্রেটের দুই প্রান্তে আমরা এন ডিফিউশন দিব, এন প্লাস লেখা আছে। এই প্লাস চিহ্নটার মানে হলো যে ইলেকট্রন, এন মানেই তো এখানে ইলেকট্রন দেওয়া হচ্ছে। তো ইলেকট্রনের কনসেন্ট্রেশনটা অনেক বেশি, এই অনেক বেশি বোঝানোর জন্যই এই প্লাস দুটা ইউজ করা হয়। এবং এখানে ডিফিউশন বলা হচ্ছে কারণ এটা ডিফিউজ করা হচ্ছে, বাইরে থেকে ইনজেক্ট করে ইলেকট্রন গুলো ঢুকানো হচ্ছে। তাহলে অনেক বেশি বলতে আসলে কত বেশি, এটা আমাদের একটু চিন্তা করা উচিত। সাধারণত আমরা যেসব ইলেকট্রনিক্স এর ডিভাইস ইউজ করি বা যেসব সেমিকন্ডাক্টর ইউজ করি, সেখানে আমাদের যেই ইলেকট্রনের কনসেন্ট্রেশন বা হোলের কনসেন্ট্রেশন, মোট কথা চার্জের কনসেন্ট্রেশনটা হয় 10⁻15 থেকে 10⁻20 পার কিউবিক সেন্টিমিটার। অর্থাৎ 1 কিউবিক সেন্টিমিটার যদি চিন্তা করি, সেখানে এই চার্জের কনসেন্ট্রেশন 10⁻15 এর নিচে হলে সাধারণত এটা খুব একটা ভালো কাজ করে না, কারণ এখানে তুলনামূলক চার্জের সংখ্যা কমে যায়। আবার 10⁻20 উপরে ওঠাটা অনেক বেশি টাফ, এবং ওইটা আসলে এখন প্রায় মেটালের কাছাকাছি হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো আমাদের এই ইলেকট্রনের কনসেন্ট্রেশন বা হোলের কনসেন্ট্রেশন সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে লোয়েস্ট আমরা রাখি 10⁻15, হাইয়েস্ট রাখি 10⁻20, মানে এই 10⁻15 থেকে 20 এই রেঞ্জে রাখি। তো নর্মালি যেটা হয়, যখন আমরা এরকম একটা মসফেট ডিজাইন করি, তখন এই বডিতে যে পি টাইপ হয়, এই পি টাইপের কনসেন্ট্রেশন 10⁻15-16 এই রেঞ্জে থাকে, 15-16। আর এন প্লাস এর যেটা, যে ডিফিউশন দুটার কনসেন্ট্রেশন হয় 10⁻18-19-20 এই রেঞ্জে। 20-তে খুব কমে যাওয়া হয়, 20 অনেক হাই। তো 10⁻18-19 এই রেঞ্জটাতেই ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকা হয়। তাহলে কি হচ্ছে, এই যেহেতু এই এন এর কনসেন্ট্রেশন পি এর কনসেন্ট্রেশন হচ্ছে অনেক বেশি, এই কারণে কিন্তু এই ছোট করে একটা প্লাস সাইন দেওয়া হচ্ছে এখানে কনসেন্ট্রেশনের পার্থক্যটা বোঝানোর জন্য। এটা নর্মাল কনসেন্ট্রেশন আছে, এটা অনেক হাই কনসেন্ট্রেশন, ইলেকট্রনিক কনসেন্ট্রেশনটা অনেক হাই আছে। তাহলে কি হলো ব্যাপারটা, যে মেইন আমাদের যে বডিটা ছিল, বডিটা হলো পি টাইপ সাবস্ট্রেট। এই পি টাইপ সাবস্ট্রেটের দুই পাশে দুটো এন ডিফিউশন রিজিয়ন তৈরি করা হচ্ছে, এন প্লাস রিজিয়ন। এরপরে কি করা হচ্ছে দেখো, এন প্লাস দেওয়া হলো। এখানে আমরা যদি আগের অংশটা আরেকটু দেখে আসি, এই এন প্লাস রিজিয়ন যে দুটো দেওয়া হচ্ছে, একটাকে আমরা নাম দিচ্ছি এস, একটা ডি। এস দিয়ে বোঝানো হচ্ছে সোর্স, আর ডি দিয়ে বোঝানো হচ্ছে ড্রেন। এটা হলো সোর্স, এটা হলো ড্রেন। আমাদের মসফেটের বেসিক টার্মিনাল থাকে চারটা: সোর্স, ড্রেন, গেট আর বাল্ক। তো সোর্স আর ড্রেন হলো এই দুটো এন ডিফিউশন। এখন যেটা করা হলো, এই সোর্স আর ড্রেনের মাঝামাঝি এই পি সাবস্ট্রেটের উপরে একটা অক্সাইডের লেয়ার দেওয়া হয়। সাধারণত সবচেয়ে কমনলি ইউজ হওয়া অক্সাইড হলো সিলিকন ডাই অক্সাইড। এটা তুলনামূলক খরচও কম হয়, এবং আমরা যেই কাজগুলো করতে চাই এখানে ভালোই এটার প্রপার্টি পাওয়া যায়। সো সিলিকন ডাই অক্সাইড এখানে সবচেয়ে বেশি ইউজ করা হয়। কিছু কিছু ক্ষেত্রে হফনিয়াম ডাইঅক্সাইড বা টাইটানিয়াম ডাইঅক্সাইড এই
অক্সাইড গুলো ইউজ করা হয় যখন আমাদের খুব বেশি সফিস্টিকেটেড ডিজাইন করা হয়, যে সফিস্টিকেটেড ডিভাইস প্যারামিটার খুব শার্পলি কন্ট্রোল করতে হবে। অনেক সময় তোমরা দেখবে অনেক জায়গায় লেখা থাকে হাই কে অক্সাইড। হাই কে বলতে বোঝানো হয় ওখানে কে এর ভ্যালু অনেক হাই। এগুলা তোমাদের আপাতত এইখানকার হিসাব না, এগুলো একদম ডিভাইস ফিজিক্স নিয়ে পড়লে ওখানে এগুলো ডিটেল আসে। তো হাই কে অক্সাইড যখন বলা হয় তখন আসলে ওখানে সিলিকন ডাইঅক্সাইড ইউজ না করে হাফনিয়াম ডাইঅক্সাইড বা টাইটানিয়াম ডাইঅক্সাইড ওই অক্সাইড গুলো ইউজ করা হয়। মোট কথা এই লেয়ারটাতে কোনো একটা অক্সাইড থাকবে এবং অক্সাইডের কাজটা হলো এটাকে ইনসুলেটর হিসেবে ইউজ করে। এই লেয়ারটা, এই লেয়ারটাই হলো একটা ইনসুলেটর, এখানে কোনো কারেন্টের ফ্লো হবে না। এই অক্সাইডের উপরের লেয়ারটা হলো মেটাল এবং মেটালটাই আমাদের গেট। যে বললাম যে আমাদের চারটা টার্মিনাল থাকে, সোর্স, ড্রেন, গেট। এই গেট টার্মিনালটাই হলো মেটাল। তাহলে আমরা যদি ক্রস সেকশনের এরিয়া দেখি, জিনিসটা হচ্ছে দেখতে এরকম। আমরা আরেকবার দেখি, এই হলো আমাদের ক্রস সেকশনের এরিয়া। উপর আছে নীল অংশটা হলো মেটাল, এই মাঝখানে যে ডার্ক গ্রে এই অংশটা হলো অক্সাইড, এই দুটো হলো এন ডিফিউশন, একটা সোর্স একটা ড্রেন, আর নিচেটা হলো পি টাইপ সাবস্ট্রেট। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এই জায়গার যে এনটা আছে, এন এর উপরে কিন্তু অক্সাইড আর মেটালটা একটু চলে এসেছে, এই পাশেও এন এর উপরে চলে এসেছে। এই টাইপের ডিভাইসকে সাধারণত বলা হয় ওভারল্যাপিং গেট, মানে এই গেটটাকে বলা হয় ওভারল্যাপিং গেট, কারণ এটা সোর্স আর ড্রেনকে ওভারল্যাপ করেছে। আবার অনেক সময় দেখা যায় যে এটা একটু ছোটও থাকতে পারে, যে এই পর্যন্ত আমার ড্রেইনের রিজিয়ন, ড্রেইনের একটু আগে এখানে শেষ হয়ে গেল, ওগুলোকে বলা হয় আন্ডারল্যাপিং গেট। আন্ডারল্যাপিং গেট আসলে একটু প্রবলেমেটিক, ওগুলো ইউজ করাটা সমস্যা। বা একদম সমান সমান থাকলেও দেখা যায় অনেক রকম ইন্টারফারেন্স হয় যে এই সার্ফেসটা দিয়ে। এই কারণে সবসময় ওভারল্যাপিং গেট ইউজ করাটা ভালো। মানে আমাদের যদি একদম এক্স্যাক্টলি কোনো দরকার না হয় যে ওভারল্যাপিং ইউজ করার, সরি আন্ডারল্যাপিং ইউজ করার, সেক্ষেত্রে আমরা সবসময় বাই ডিফল্ট ওভারল্যাপিং গেটই বেশি ইউজ করি। তো আরেকটা জিনিস একটু এখানে খেয়াল করতে পারো, যে এই জায়গাটা যদি চিন্তা করো, জাস্ট এই পোর্শনটা, এই পোর্শনের উপরে কি আছে? মেটাল, এটা তার নিচে আছে অক্সাইড, তার নিচে আছে সেমিকন্ডাক্টর। এই ব্যাপারটাই কিন্তু নামের মধ্যে আসছে, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এই মসফেটের যে বলা হয় মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, ওই প্রথম মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টরের অংশটা আসেই এখানের উপর বেস করে, যে এটা মেটাল, এটা অক্সাইড, এটা সেমিকন্ডাক্টর। তো এটাকে বলা হচ্ছে মস মস ডিভাইস। এখন যেটা করা হবে যে এই দুই প্রান্তে আমরা আরো মেটাল অ্যাড করব। এই মেটাল দুটার কাজ হলো কানেক্টর হিসেবে ইউজ করা। তোমরা আমরা যখন এটা সফটওয়্যারে দেখবো, তোমাদের তো বেসিক মাইক্রোইন্ড সফটওয়্যারটা আমরা এই ল্যাবে রেগুলারই দেখবো। মাইক্রোইন্ডে দেখবা যে এরকম কানেক্টরের আলাদা সিম্বল আছে, যে কানেক্টর বসালে ওই কানেক্টরের সাথে আমরা ওয়্যারিং গুলো অ্যাড করি। সরাসরি ডিফিউশনের সাথে ওয়্যারকে অ্যাড করা যায় না, তার জন্য আগে কানেক্টর বসাতে হয়। তো এই নীল দুটো পোর্শন হলো কানেক্টর মেটাল, মানে কানেক্টরের জন্য যে মেটালটা ইউজ করা হচ্ছে সেটা। এখন দেখো যে এই যে কানেক্টরের সাথে ওয়্যারিং গুলা ইউজ করা হচ্ছে, যে তিনটা মেটাল কানেক্টর আছে, এই মেটাল কানেক্টর গুলা ওয়্যারের সাথে কানেক্টেড হয়ে গেছে। এবার একটু খেয়াল করে দেখো, আমাদের এই মাঝখানের এই অংশ তো তো পি টাইপ সাবস্ট্রেট, তাহলে এই জায়গাটা কি? একটা পিএন জাংশন হচ্ছে, একদিকে পি একদিকে এন, একটা পিএন জাংশন। ঠিক একইভাবে এখানে পি এখানে এন, এটাও একটা পিএন জাংশন। তো দুটা পিএন জাংশন আমরা এখানে পাচ্ছি। এই পিএন জাংশন কি হবে? এই পিএন জাংশনটা তোমরা যদি একটু এইভাবে খেয়াল করো, আমি এই পাশ থেকে কোন একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি, একদম লেফট সাইডের উপরের এই জায়গা থেকে কোন একটা ভোল্টেজ দিলাম। এই ভোল্টেজটা দিলে কি হবে? এই একটা চার্জের ফ্লো থাকবে বা একটা কারেন্টের ফ্লো হবে। এই কারেন্টটা কিন্তু এইখানে এসে এই দিকে আর যেতে পারছে না। এই এটা যেহেতু একটা পিএন জাংশন, পিএন জাংশনে আমরা সবসময় জানি যদি এন এর দিকে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে কি ওটা রিভার্স বায়াসে চলে যায়। পিএন জাংশনকে ফরওয়ার্ড বায়াসে নিতে হলে পি তে বেশি ভোল্টেজ দিতে হয়, এন এ কম ভোল্টেজ দিতে হয়। তো এখানে দেখছি যদি আমরা এই টার্মিনালে ভোল্টেজ বেশি অ্যাপ্লাই করি তাহলে এখানে এটা রিভার্স বায়াস হয়ে যাচ্ছে।
এন এ বেশি ভোল্টেজ, পি তে কম ভোল্টেজ। সিমিলারলি আমরা যদি এখানে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করি, যে 2 ভোল্ট 3 ভোল্ট অ্যাপ্লাই করলাম, এইদিকে বেশি ভোল্টেজ আসছে এন এ, পি তে কম ভোল্টেজ আসছে, তাহলে কি এটাও রিভার্স বায়াস হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি আমরা যদি বলি যে গেটে কোনো ভোল্টেজ দিচ্ছি না, শুধুমাত্র ড্রেন বা সোর্সে ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে সবসময় একটা না একটা এই পিএন জাংশন রিভার্স বায়াসে থাকছি, অর্থাৎ কোনো কারেন্টের ফ্লো হচ্ছে না। রিভার্স বায়াস মানেই তো কারেন্টের ফ্লোটাকে বাধা দিবে, তো এখানে কারেন্টের কোনো ফ্লো নাই। এই পিএন জাংশনে যে এখানে দেখাচ্ছে যে একটা ডিপ্লেশন রিজন তৈরি হয়ে যায়, এই কারণে পিএন জাংশনে যেটা হয়, তোমরা ডায়োডে পড়েছো একটা ডিপ্লেশন রিজন থাকে, ওই ডিপ্লেশন রিজনটাই এই জাংশনের এখানে ক্রিয়েট হয়। এখন আমাদের উদ্দেশ্যটা কি, যে মাঝখানের এই যে রিজিয়নটা আছে, এই রিজিয়নটাকে কোনোভাবে এন টাইপ করে ফেলবো। যদি এটাকে এন টাইপ করতে পারি, তাহলে এই পাশে এন আছে, এই পাশেও এন আছে, মাঝখানটাও এন টাইপ, তো টোটালটা তখন একই টাইপের সেমিকন্ডাক্টর, এর মধ্য দিয়ে তখন কারেন্টের ফ্লো হওয়াটা পসিবল। এটা কিভাবে করা যায়? আচ্ছা, এই জায়গাটাকে বলা হয় চ্যানেল রিজিয়ন। এই যে মাঝখানে যে জায়গাটাকে আমরা এন টাইপ করতে যাচ্ছি, সেটি হলো চ্যানেল রিজিয়ন, এবং এই চ্যানেল রিজিয়নটা আমাদের এই মসফেটের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তোমরা, তোমাদেরকে আগেও বলেছি যে আমাদের এখন যত টেকনোলজির কথা বলি, যে 10 ন্যানোমিটার টেকনোলজি, 180 ন্যানোমিটার টেকনোলজি, বা 7 ন্যানোমিটার টেকনোলজি, ওই টেকনোলজি গুলোর নাম আসেই কিন্তু এই চ্যানেলের দৈর্ঘ্যটা কত তার উপর বেস করে। চ্যানেল যতটুকু লেন্থ, ওই টেকনোলজিটাকে আমরা সেই ন্যানোমিটার টেকনোলজি বলি সবসময়। এবং এখন পর্যন্ত প্র্যাকটিক্যালি ইউজ করা সবচেয়ে লোয়েস্ট হলো 7 ন্যানোমিটার টেকনোলজি, যেটা টিফেটে ইউজ করা হয়। এই যে এখন যেটা বলা হচ্ছে যে আমাদের উদ্দেশ্যটা হলো এই সম্পূর্ণ জায়গাটাকে এন টাইপ করে ফেলা। এন টাইপ করার জন্য কি করতে হবে? দেখো আমি এই জায়গাটাকে আরেকবার একটু বলছি। ধরে নিলাম এই সাদা যে ডট গুলো দেখছো, এগুলো হলো হোল। তাহলে যেহেতু এই মেইন বডিটা পি টাইপ সাবস্ট্রেট, তার মানে এই জায়গাটাতে তো বাই ডিফল্ট হোলই বেশি থাকবে, পজিটিভ চার্জ। এখন আমরা উপরের গেটে একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। এই পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলে কি হবে? এই ভোল্টেজ কিন্তু কোনো কারেন্ট এই ডিভাইসে পাঠাতে পারবে না, কারণ মাঝখানে একটা ইনসুলেটর আছে। এই যে মাঝখানে যে অক্সাইডটা আমরা ইউজ করেছি, এটা ইনসুলেটর। তো সে যেটা করতে পারবে সেটা হলো সব চার্জ গুলোকে, যেহেতু পজিটিভ ভোল্টেজ দিচ্ছি, তাহলে কি সব পজিটিভ চার্জ গুলোকে এই নীল যে মেটাল রিজিয়ন আছে, এই মেটাল রিজিয়নটাতে এনে অ্যাকুমুলেট করে রাখবে। মানে পজিটিভ চার্জ গুলো সব এখানে এসে জমা হতে থাকবে আস্তে আস্তে। জমা হলে কি হবে? এখানে পজিটিভ চার্জ আছে, নিচের এই সাদা ডট গুলো এক একটা পজিটিভ চার্জ, তাহলে উপরের পজিটিভ চার্জ গুলো নিচের পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে। এই বিকর্ষণের কারণে যেটা হবে, এই পজিটিভ চার্জ গুলো একটু দূরে সরে যাবে। এই যে দেখো, এখানে পজিটিভ চার্জ গুলো দূরে সরে যাবে। সাথে আরেকটা জিনিস যেটা হবে সেটা হলো, সাথে আরেকটা জিনিস যেটা হলো যে এই পি টাইপ বডিতে মেজরিটি ক্যারিয়ার তো হোল, আমরা জানি পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হোল। মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন, অর্থাৎ এখানে খুব অল্প কিছু সংখ্যক ইলেকট্রন থাকবে, ফ্রি ভাবে ঘোরাঘুরি করে। এবং এই সংখ্যাটা কিন্তু প্র্যাকটিক্যালিও যদি তোমাদের বলি যে এটা পি টাইপ সাবস্ট্রেট, তো এখানে হোলের কনসেন্ট্রেশন আছে 10⁻15 থেকে 16, একটু আগেই যেটা বললাম, এটা হলো মেজরিটি ক্যারিয়ারের কনসেন্ট্রেশন। ইলেকট্রনের কনসেন্ট্রেশন সাধারণত এখানে থাকে 10⁻4 থেকে 7, এই রেঞ্জে। মানে মিনিমাম 10⁻4 থাকবে, ম্যাক্সিমাম 7 পর্যন্ত মাইনরিটি ক্যারিয়ারের কনসেন্ট্রেশন এরকম থাকে। তাহলে এই যে মাইনরিটি ক্যারিয়ার আছে, 7 না, ইনফ্যাক্ট 8 পর্যন্ত থাকে, সিলিকনের ক্ষেত্রে 8 এ উঠে। তাহলে এই যে গ্যালিয়াম আর্সেনাইড হলে 6 এ থাকে, সিলিকন হলে ইয়ে থাকে 10⁸ এর রেঞ্জে থাকে। ইনফ্যাক্ট জার্মেনিয়াম হলে বোধহয় আরেকটু বেশি উঠে যায়। মানে এক্স্যাক্টলি জার্মেনিয়ামের সংখ্যাটা মাথায় নেই এখন। গ্যালিয়াম আর্সেনাইডে থাকে 10⁵ 6 এ, আর সিলিকন হলে 10⁻7 8 এরকম রেঞ্জে থাকে। তো যাই হোক, 10⁻15 বা 16 এর সাথে যদি কম্পেয়ার করো, তাহলে কিন্তু 10⁻7 বা 8 এটাও 10 কোটি ভাগের 1 ভাগ। তার মানে কি অনেক ছোট একটা ভ্যালু।
এই কারণে আমরা বাই ডিফল্ট বলে দিই যে এখানে আসলে ইলেকট্রন যে আছে পি টাইপের মধ্যে যে মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন সেটার কোনো ইফেক্ট নাই, কারণ ইলেকট্রনের চেয়ে হোলের পরিমাণ প্রায় 10 কোটি গুণ, মোরলেস আমি একটু অ্যাজাম্পশন আকারেই বলে রাখছি যে 10⁻7 আর ওই পাশে 10⁻15, 715 মানে 1 কোটি, 10⁻8 মানে তো 1 কোটি, 1 কোটি গুণ বেশি, বা যদি ওই পাশে 10⁻16 থাকে তাহলে 10 কোটি। তো এরকম একটা রেঞ্জের বেশি থাকে, 10 কোটি থেকে 1 কোটি এই রেঞ্জ। কিন্তু এই ইলেকট্রন যে কম আছে, এই কম থাকলেও তো আছে কিছু, এই ইলেকট্রন গুলো কি হবে, এই উপরে যে পজিটিভ চার্জ গুলো এসে এখানে জমা হলো, এই চার্জের আকর্ষণে এই মেইন বডির যে মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন, এই ইলেকট্রন গুলো সব উপরে চলে এসে এখানে আস্তে আস্তে জমা হতে থাকে। এই ঘটনাটাকে বলা হয় অ্যাকুমুলেশন। ইলেকট্রন গুলো এসে অ্যাকুমুলেট হচ্ছে, এখানে আস্তে আস্তে জমা হচ্ছে। এই জমা হওয়ার পরে যেটা হবে, এই মাঝখানের রিজনটা আস্তে আস্তে এন টাইপ হয়ে যাচ্ছে। শুরুতে এটা পি টাইপ ছিল, কিন্তু এখন যেহেতু ইলেকট্রন বেড়ে গেছে, পি টাইপ আর এন টাইপের মধ্যে পার্থক্য তো এটাই যে ইলেকট্রন বেশি আছে না কম আছে। এই যে যত বেশি ভোল্টেজ দেবো, এই পাশে একটা চ্যানেল আস্তে আস্তে ক্রিয়েট হয়ে ফুল এই জায়গাটা তখন এন টাইপ হয়ে গেল। তাহলে কি হচ্ছে, এই পাশে এন প্লাস ডিফিউশন, এই পাশে এন প্লাস ডিফিউশন, মাঝখানের এরিয়াটাও এখন এন। সো এবার যদি আমরা এই টার্মিনালে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এখান দিয়ে একটা কারেন্টের ফ্লো হতে পারবে। এখন আর ওই রিভার্স বায়াসের যে একটা প্রবলেম হচ্ছিল সেই প্রবলেমটা নাই। ঠিক একইভাবে এখানে যদি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, এখান থেকেও একটা কারেন্টের ফ্লো হতে পারবে। রিভার্স বায়াস নিয়ে কোনো সমস্যা বা ওইরকম আমাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। সো এবার এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, কারেন্ট এই দিকে চলে আসলো, বা এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, কারেন্ট এই দিকে চলে আসলো। অর্থাৎ সুইচটা ইনিশিয়ালি অফ ছিল, কানেক্টেড ছিল না। এখন যেটা করলাম, এই সুইচটা অন হয়ে গেল। আমরা যদি একদম আমরা প্র্যাকটিক্যালি আমাদের বাসা বাড়ির যে সুইচের সাথে একটু কম্পেয়ার করে দেখি, বাসায় সুইচ থাকে না আমাদের, সুইচ বোর্ডের যে সুইচ, এখানে কি হয়, এরকম একটা ধরো টার্মিনাল আছে, নিচে এরকম একটা টার্মিনাল আছে, সুইচটা বাই ডিফল্ট এরকম ওপেন অবস্থায় থাকে। যখন আমরা এই পাশ থেকে ধরো একটা হাত দিয়ে বা আঙুল দিয়ে পুশ করলাম, এই সুইচটাকে যদি এখানে পুশ করি, তাহলে কি হবে, এটা আগের মতন না থেকে এটার সাথে এটা কানেক্টেড হয়ে যাবে। অর্থাৎ সুইচটা অফ ছিল, আমরা আঙুল দিয়ে পুশ করলাম, এটা এখন অন হয়ে গেল, তাই না? এইবার একটু এই সিনারিওর সাথে এই সিনারিওটাকে মিলাও, দেখো যে এখানে এই টার্মিনাল আর এই টার্মিনাল, এই দুটো টার্মিনাল একদম ওপেন সার্কিট ছিল, এটার সাথে এটার কোনো কানেকশন নেই। এখন আমরা উপরে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম এই জায়গায়, এই ভোল্টেজ অ্যাপ্লাই করার কারণে এই দুটো কানেক্টেড হয়ে গেল। তো আলটিমেটলি যে আমরা সুইচের কথা বলি, এই সুইচ আর এই সুইচ তো একই হয়ে গেল ব্যাপারটা। শুধু পার্থক্যটা কি, এখানে আমরা হাত দিয়ে বা আঙুল দিয়ে একটা পুশ করছিলাম, যেটা একটা মেকানিক্যাল ফোর্স। এখন আমরা এখানে দিচ্ছি একটা ভোল্টেজ, তার মানে এটা একটা ইলেকট্রিক্যাল ফোর্স। সো আমরা এইভাবে একটা মসফেট কে অফ থেকে অন অবস্থায় নিয়ে আসলাম। আবার যদি এই ভোল্টেজটাকে আমরা রিমুভ করে দিই, এখানে আবার 0 ভোল্ট দিলাম, তাহলে কি হবে, আগের মতোই এই জায়গার হোল গুলো আবার এখানে চলে আসবে, সো সুইচটা অফ হয়ে যাবে। আমাদের যে কোনো ডিভাইস, একদম আমরা যদি ইলেকট্রনিক ডিভাইসের কথা বলি, মাইক্রোপ্রসেসর থেকে শুরু করে পেন ড্রাইভের যে মেমোরি, সলিড স্টেট মেমোরি, সবকিছু কিন্তু এই মসফেটের উপর বেস করে এই হিসাবেই কাজ করে। এখানে বারবার ভোল্টেজ দেয়া হচ্ছে বা অফ করা হচ্ছে, আবার দেওয়া হচ্ছে, আবার অফ করা হচ্ছে। সো এখানে ভ্যালু হবে 1 অথবা 0, এরকম ভ্যালু গুলো চেঞ্জ হতে হতে ওখানে সেভ হয় যদি এটা মেমোরি ডিভাইস হয়, অথবা প্রসেসরে এই 1 0 করতে করতে সেটা একটা অপারেশন প্রসেস করে। বাইনারির যে ব্যাপারটা, আমরা তো যে কোনো প্রসেসিং এর কাজই করি বেসিক্যালি বাইনারিতে কনভার্ট করে। সো 1 দেয়া মানে বাইনারির একটা ভ্যালু, তখন হয়তো এটা ক্লোজ হচ্ছে, মানে ক্লোজ বলতে একটার সাথে আরেকটা কানেক্টেড হয়ে যাচ্ছে। আবার এখানে 0 দেওয়া মানে হলো বাইনারির 0, অর্থাৎ এটা তখন ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। সো ইলেকট্রনিক ডিভাইস মানেই আমাদের ঘুরে ফিরে এই দুটা কাজই করছে, যে এটা আইদার ইলেকট্রন বা হোলকে অ্যাকোমোডেট করে নিয়ে আসছে অথবা আনতে পারছে না।
ঠিক আছে, তাহলে আমাদের এই ইলেকট্রন এখানে আছে কি নাই তার উপর বেস করে এই সুইচটা কানেক্টেড হবে বা ডিসকানেক্টেড হবে। তো এই হলো আমাদের একটা মসফেটের একদম বেসিক অপারেশনের কথা যদি বলি। এখানে খুব সম্ভবত কারেন্টের ফ্লোটাও দেখাবে, যেখানে ইলেকট্রন গুলো আছে, ইলেকট্রন গুলো তখন চ্যানেলের মধ্যে চলে আসলো। এবার এই যে কোন একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা হলে ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লো করছে। এখন আর ওই পিএন জাংশনের বাধাটা নেই। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আসি যে চ্যানেল লেন্থ যেটা বললাম, এটাকে আমরা সবসময় এল দিয়ে প্রকাশ করি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার। বললামই যে এখন আমাদের টেকনোলজির নামই আসে এই চ্যানেল লেন্থের উপর বেস করে। তো এই এলটা খুব গুরুত্বপূর্ণ, যে এল এর ভ্যালু কত। এটা হলো চ্যানেল লেন্থ। আর এই ডিভাইসেরই যে উইথ থাকে, এই যে এই প্রান্ত থেকে এই প্রান্ত, এটাকে বলা হয় চ্যানেল উইথ। এটাকে প্রকাশ করা হয় ডাব্লিউ দিয়ে। এই এল আর ডাব্লিউ এই দুটোর উপর বেস করে আসলে আমার একটা ডিভাইসের সাইজ কতটুকু হবে সেটা ডিপেন্ড করছে। বুঝতে পারছো যে এটা তো দৈর্ঘ্যটা, আর থ্রি ডাইমেনশনালি চিন্তা করলে এখানে একটা উইথ আছে, উইথটাও তখন চলে আসে। ইনফ্যাক্ট ডাব্লিউ বাই এল, এই যে প্যারামিটারটা বলা হয় ডাব্লিউ বাই এল, এটাকে বলা হয় যে কোনো মসফেটের অ্যাসপেক্ট রেশিও। আমরা যখন সামনের ক্লাসগুলো যাবা দেখবা অ্যাসপেক্ট রেশিওটাও খুব গুরুত্বপূর্ণ। প্রায় সব ইকুয়েশনে ডাব্লিউ বাই এল এর একটা পোর্শন থাকে। আচ্ছা, আমাদের এইখানে আপাতত এই পর্যন্তই আছে। এখন আমি একটু আমার প্রেজেন্টেশনটার দিকে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। হুম, প্রেজেন্টেশন চলে এসছে। তো এখানে যেটা আমাদের শুরুতেই বলে আসলাম যে মসফেটের ফুল ইলাবোরেশন হলো মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এটাই হলো আমাদের ফুল মসফেট। মসফেটের যেই জিনিসগুলো আমাদের একটু ইম্পর্টেন্ট সেটা হলো যে এটার অ্যাপ্লিকেশন হলো, দুটা অ্যাপ্লিকেশন ইউজ করা হয়। এক হলো সুইচিং, আরেকটা হলো অ্যাম্প্লিফিকেশন। সুইচিং হিসেবে আমরা যে ইউজ করি, সুইচিং হিসেবে ইউজ করাটাই আমাদের বেসিক্যালি এই ভিএলএসআই বা ডিজিটাল সার্কিটের মেইন উদ্দেশ্য। অর্থাৎ অ্যাম্প্লিফিকেশনের কাজটা এখানে আমরা খুব একটা দেখবো না, এই কোর্সে আমাদের অ্যাম্প্লিফিকেশন নিয়ে কোনো আলোচনা নাই। সুইচিং এর কাজটাই আমরা দেখবো। অ্যানালগ সার্কিটে এটা অ্যাম্প্লিফিকেশনে ইউজ করা হয়। অ্যাডভান্টেজ কি, মেড বি ক্যান বি মেড কোয়াইট স্মল। এটা নিয়ে তো অনেক আলোচনাই হয়েছে, যেহেতু বুঝতে পারছো যে ন্যানোমিটার রেঞ্জে এগুলোর সাইজ হয়। ক্যান বি ম্যানুফ্যাকচার্ড উইথ সিম্পল ফ্যাব্রিকেশন প্রসেস। আসলে এখানে সিম্পল ফ্যাব্রিকেশন প্রসেস বলতে যেটা বোঝাচ্ছে, বিজেটির তুলনায় এটার ফ্যাব্রিকেশন প্রসেসটা সিম্পল। বিজেটিটা তৈরি করা এটা হচ্ছে কমপ্লেক্স। যদিও বাংলাদেশে এখন পর্যন্ত কোনো মসফেট তৈরি করা হয়নি। বাংলাদেশে মসফেট তৈরি করার একটা ফ্যাসিলিটি আছে অ্যাটমিক এনার্জি কমিশনে, বাট এটা আসলে খুব বেশি একটা ইউজ হচ্ছে না। তো অ্যাটমিক এনার্জি কমিশনে যেটা আছে ওটা মোটামুটি আনইউজড করে আছে। তো ফ্যাব্রিকেশন প্রসেস সিম্পল বলা হলেও এটা আসলে এত সিম্পল না যে খুব ইজিলি করে ফেলা যাবে, বাট বিজেটির তুলনায় এটা সিম্পল। ক্যান বি অপারেটেড উইথ স্মল পাওয়ার, খুব কম পাওয়ারে এটা ইউজ করা যায়। এটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাডভান্টেজ। আমাদের এখন মডার্ন ডিভাইস বলতে আমরা সবসময় বুঝি
এখানে পাওয়ার কনজাম্পশন কমাতে হবে। এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাডভান্টেজ। আমাদের যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের উন্নতি বলতে যেই কয়টা ব্যাপারকে সবসময় প্যারামিটারকে আলোচনা করা হয়, যে ইলেকট্রনিক্স এর অ্যাডভান্সমেন্ট, তার মধ্যে একটা হলো এটার স্পিড বাড়াতে হবে, একটা হলো এটার সাইজে ছোট করে নিয়ে আসতে হবে, একটা হলো পাওয়ার কনজাম্পশন কমাতে হবে, এবং 4 নাম্বার হলো এটা ডিউরেবিলিটি বাড়াতে হবে। ডিউরেবিলিটির ব্যাপারটা আসলে যদিও আমি যদি বলি অ্যাজ এন ইঞ্জিনিয়ার ইথিক্যাল বা মোরাল ব্যাপার ডিউরেবিলিটি, বাট এটা আবার বিজনেস ওরিয়েন্টেড যদি আমরা চিন্তা করি বিজনেস মাইন্ড থেকে, খুব বেশি ডিউরেবল হওয়া বিজনেসের জন্য অত ভালো না। কারণ একটা ইলেকট্রনিক ডিভাইস, তুমি একটা ফোন ইউজ করছো, ফোনের ভিতরে মাইক্রোপ্রসেসর আছে বা ইলেকট্রনিকের অনেক কিছু আছে, এটা যদি 10 বছরেও নষ্ট না হয় তাহলে কিন্তু বাকি তাদের নতুন মডেল গুলা কেউ সহজে কিনবে না। সো এটারও একটা লাইফ সাইকেল সবসময় মোটামুটি ঠিক করা হয়। যেমন মানে এটা আসলে সব কোম্পানি থেকেই করে, যে তারা একটা নির্দিষ্ট লাইফ সাইকেল মেনটেন করার ট্রাই করে। ঠিক আছে, যেমন আমি যদি পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, যে আমার একটা স্মার্টফোন আছে, আমার কেনা ফার্স্ট স্মার্টফোন ছিল 2012 না 13-র দিকে কিনলাম, 12 শেষের দিকে বোধহয়। তো প্রায় 9 বছর হয়ে গেছে। তো এই ফোনটার আমার কেসিং পুরা ভেঙে গেছে, বা এটার যে ইয়ে ছিল, কি বলে এটাকে, যেই জায়গায় সিম ঢোকানো হয় সিমের স্লটটার যে পিনও ভেঙে গেছে একবার। সিম খুলতে গিয়ে না কি যেন সিম ঢোকানো যায় না। বাট ফোন এখনো ঠিক আছে, ওইটা আমি এখনো ধরো ওয়াইফাই এর সাথে কানেক্ট করে ইন্টারনেটের কাজকর্ম ঠিকই করতে পারছি। এবং এরপরে কিন্তু আমি ওই ফোনটার পরেই আমি আরো 3-4টে স্মার্টফোন ইউজ করেছি, ওগুলা কিনি নষ্ট হয়ে যায় বা কিনি নষ্ট হয়ে যায়, কিন্তু ওই ফোনটা আমার এখনো সার্ভিস দিয়ে যাচ্ছে। ফিজিক্যাল ড্যামেজ অনেক হয়ে গেছে একদম, ফোনটা বলতে গেলে পিছনের কেসিং এ পুরোপুরি ফাঁকা হয়ে আছে ভেঙে গিয়ে, কিন্তু কাজ করে যাচ্ছে। তো এই ধরনের ডিভাইস যদি থাকে, মানুষ কিন্তু সহজে অন্য কোনো ডিভাইসে মুভ করবে না, যে কারণে আমার একটা ডিভাইস তো সুন্দর মতন ইউজ করতেই পারছি। এই কারণে ডিউরেবিলিটির ব্যাপারটাকে অনেক কেসেই খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না এই বিজনেস পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে। যে আমার একটা ডিভাইস 2-4 বছর ইউজ করাই অনেক একটা মোবাইল ফোনের ক্ষেত্রে। কিন্তু বাকি যে তিনটার কথা বললাম, যে সাইজটাকে স্মল করে আনতে হবে, স্পিড বাড়াতে হবে, এবং পাওয়ার কনজাম্পশন কমাতে হবে, এই তিনটা বিজনেসের দিক থেকেও গুরুত্বপূর্ণ, এবং এজ এন ইঞ্জিনিয়ার মানে আমাদের ইথিক্যাল সেন্স থেকেও কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে আমার ডিভাইসের ইমপ্রুভ হচ্ছে। তারপরে আহ এরপরে কি আছে, ক্যান বি ইন্টিগ্রেটেড ডেন্সিটি। এটা তো বুঝতেই পারছো, যেহেতু খুব ছোট সাইজ, অল্প জায়গায় অনেক বেশি মসফেট ইন্টিগ্রেট করা পসিবল। তারপর কি আছে, ডিজিটাল এন্ড অ্যানালগ ফাংশন। এখানে আসলে ফাংশনস হবে, দুটো ফাংশনস ক্যান বি ইমপ্লিমেন্টেড অলমোস্ট এক্সক্লুসিভলি। তার মানে এটা আসলে আমাদের ভিএলএস এর জন্য খুব বেশি যে প্রয়োজনীয় সেটা না, বাট মসফেটের এটা একটা ইম্পর্টেন্ট ফিচার, যে আহ, একই মসফেট দিয়ে আমরা এখন একবার ডিজিটালের কাজ করলাম, আবার হয়তো পরের মোমেন্টেই অ্যানালগের কাজ করব, এটা করা পসিবল। তো এটা একটা গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ মসফেটের। আর লাস্ট হলো ডিজিটাল অ্যান্ড অ্যানালগ ফাংশনস। এখানে ফাংশনস হতে ক্যান বি ইমপ্লিমেন্টেড অন দ্য সেম আইসি চিপ। তার মানে একই আইসি চিপে কিছু মসফেট অ্যানালগের কাজ করবে, কিছু মসফেট ডিজিটালের কাজ করবে, অর্থাৎ কিছু সুইচ হিসেবে কাজ করবে, কিছু অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে। এই জিনিসটাও এই মসফেটে করা পসিবল। তো এই কয়টা হলো মসফেটের অ্যাডভান্টেজ বিজেটির তুলনায়। মসফেটের স্ট্রাকচার অলরেডি তোমরা ভিডিওতে দেখে এসেছো, এইখানে আরো ডিটেইলে দেয়া আছে কোনটা কি জিনিস, যে মেটাল অক্সাইড, নিচে সেমিকন্ডাক্টর, পিটার সাবস্ট্রেট, এই যে দুটো ডিফিউশন। মাত্র ভিডিওতে অনেক ডিটেইলি আসছে, তো এটা আমি আর অত ডিটেইলে যাচ্ছি না। অপারেশন, এখানে অপারেশন সম্পর্কে অনেক কিছু বলা আছে। আমি মানে অপারেশন যেহেতু অলরেডি তোমরা দেখেছো, এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, আমি একটু বেসিক জিনিস বলে রাখি। যেখানে যেটা বলছে, an n channel is formed in a p type substrate which is known as inversion layer,
অলরেডি দেখলা যে আমরা পি টাইপ সাবস্ট্রেটের মধ্যে এন চ্যানেল তৈরি করলাম, যে চ্যানেলটা হয়েছিল সেটা হলো ইলেকট্রনিক, তার মানে এন চ্যানেল। এবং এই এন চ্যানেলটা হলো, এটার আরেকটা নাম আছে ইনভার্সন লেয়ার। ইনভার্সন লেয়ার বলাই হচ্ছে এই কারণে যে এটা শুরুতে ছিল পি টাইপ, কিন্তু এটা চেঞ্জ করে আমরা এন টাইপ করে ফেললাম, ইনভার্ট করে ফেললাম, ওইটার প্রপার্টিটাই ইনভার্ট করে ফেললাম। তো আমরা বলতে পারি এটা হলো একটা ইনভার্সন লেয়ার, ইনভার্ট হয়ে যাচ্ছে। তারপর কি, ইফ এ ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড বিটুইন ড্রেন এন্ড সোর্স, কারেন্ট ফ্লোস থ্রু দিস এন চ্যানেল। তার মানে চ্যানেল ক্রিয়েট হওয়ার পরে যখন আমরা ড্রেইনে অথবা সোর্সে ভোল্টেজ দিই, তখন এই চ্যানেল দিয়ে বা এন চ্যানেল দিয়ে কারেন্টের ফ্লো হয়। তারপরে আসলো থ্রেশহোল্ড ভোল্টেজ। থ্রেশহোল্ড ভোল্টেজের ব্যাপারটা কি, দেখো যে ভিডিওতে অলরেডি তোমরা একটা জিনিস দেখে আসলাম, যখন আমরা গেটে একটা ভোল্টেজ দিলাম, শুরুতে ভোল্টেজটা কি কাজ করলো, শুরুতে ভোল্টেজটা আমাদের চ্যানেলের মাঝখানে যে হোল গুলো ছিল, হোলগুলোকে দূরে সরালো। তারপর আরেকটু ভোল্টেজ দিলে নিচের মাইনরিটি ক্যারিয়ার থেকে ইলেকট্রন গুলোকে কাছে নিয়ে আসলো। সো একদম যে আমরা ভোল্টেজ দেওয়ার সাথে সাথেই চ্যানেল ক্রিয়েট হচ্ছে এটা কিন্তু না। চ্যানেল ক্রিয়েট হওয়ার জন্য আমাকে একটা মিনিমাম ভোল্টেজ দিতে হবে। মিনিমাম ভোল্টেজ পাওয়ার পরেই চ্যানেলটা ক্রিয়েট হচ্ছে। এই মিনিমাম ভোল্টেজটাকে বলা হচ্ছে ভিটি থ্রেশহোল্ড ভোল্টেজ। থ্রেশহোল্ড ভোল্টেজ ভিটি ইজ দ্য মিনিমাম ভোল্টেজ অফ ভিজিএস। ভিজিএস মানে হলো গেটে যে ভোল্টেজ দিচ্ছি সেটা, at which a sufficient number of mobile electrons accumulate in the channel region to form a conducting channel. তার মানে চ্যানেল ক্রিয়েট করার জন্য মিনিমাম যে ভোল্টেজ দেওয়া হচ্ছে গেটে, সেই ভোল্টেজটাকে বলা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ। সাধারণত এই ডায়োডের ক্ষেত্রে আমরা জানি থ্রেশহোল্ড ভোল্টেজের ভ্যালু হয় 0.7 ভোল্ট। এটা কিন্তু মোটামুটি টিপিক্যালি ম্যাক্সিমাম সিলিকন ডায়োড, ডায়োডটা যদি সিলিকনের তৈরি হয় এই 0.7 এর খুব কাছাকাছি থাকে। 0.65 হতে পারে, 0.75 হতে পারে, কিন্তু 0.7 এর আশেপাশেই, খুব বেশি একটা ভেরিয়েশন নাই। মসফেটের ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি ভ্যারি করে, কারণ এখানে অনেকগুলো প্যারামিটার আছে। আমি কতটুকু আহ ওই যে এন প্লাস লেখা দেখলে, এন প্লাস এর আসলে কনসেন্ট্রেশন কতটুকু নেওয়া আছে, যে 10⁻18 নিয়েছি নাকি 19 নিয়েছি, তার উপর ডিপেন্ড করবে। মেইন যে বডি আছে, বডির কনসেন্ট্রেশন, যে বডির মধ্যে যে হোল আছে, হোলের কনসেন্ট্রেশন বা মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রনের কনসেন্ট্রেশন কত, তার উপর ডিপেন্ড করবে। উপরে যে অক্সাইড লেয়ার আছে, অক্সাইড লেয়ারটা কোন টাইপের ম্যাটেরিয়াল, তার উপর ডিপেন্ড করবে। ওই অক্সাইড লেয়ারের থিকনেস কত, তার উপর ডিপেন্ড করবে। তার মানে এখানে অনেকগুলো ফিজিক্যাল এবং ইলেকট্রিক্যাল প্যারামিটার আছে, যেই প্যারামিটার গুলো থ্রেশহোল্ড ভোল্টেজকে মডিফাই করতে পারে। এই কারণেই এই থ্রেশহোল্ড ভোল্টেজের ভ্যালুটা মসফেটের ক্ষেত্রে খুব ভ্যারি করে। ডায়োডের মতন 0.7 ভোল্ট আমরা ওই রকম সরাসরি কিছু বলতে পারি না। তারপরেও একটা টিপিক্যাল ভ্যালু আমরা অনেক সময় ধরে নিই, যদি কোনো কিছুই বলা না থাকে আমরা সাধারণত ধরে নেই এন মসের ক্ষেত্রে এই ভ্যালুটা হলো 1 ভোল্ট। এটা খুবই মানে র্যান্ডম একটা ভ্যালু টাইপের ধরা, মানে এটা কাছাকাছি হয়তো কিছু একটা থাকতে পারে, বাট এটা খুব ইজিলি মডিফাই করা যায়। 0.5 ভোল্ট হতে পারে, 2 ভোল্ট হতে পারে, অনেক বড় রেঞ্জে এটা ভ্যারি করতে পারে। বাট টিপিক্যালি আমরা ধরে রাখি 1 ভোল্ট এনমস এর ক্ষেত্রে। দ্য গেট এন্ড দ্য চ্যানেল ফর্ম এ ক্যাপাসিটর কল্ড গেট ক্যাপাসিটর। এখানে একটু ফিগারটা দেখলে বুঝবা যে গেটে আমাদের এখানে পজিটিভ চার্জ এসে জমা হয়েছিল, আর নিচে চ্যানেলে কি সব নেগেটিভ চার্জ ছিল। সো উপরে পজিটিভ চার্জ, নিচে নেগেটিভ চার্জ, মাঝখানে একটা ইনসুলেটর। এটা কি সিম্পল একটা ক্যাপাসিটরের মতন হয়ে গেল না? ক্যাপাসিটরে কি হয়, দুটা প্লেট থাকে, একটা প্লেটে সব পজিটিভ চার্জ, একটা প্লেটে সব নেগেটিভ চার্জ, মাঝখানটা ইনসুলেটর। আলটিমেটলি এই গেটটাতে ওইরকমই একটা ব্যাপার চলে আসে। এই কারণেই
স্ক্রিন শেয়ার চলে গিয়েছিল বোধহয়, তাই না? এখন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের যেই সিলিকন ডাইঅক্সাইড থাকে, সিলিকন ডাইঅক্সাইডের আসলে প্রপার্টি খুব বেশি ভালো না। সো সিলিকন ডাইঅক্সাইড দিয়ে যখন আমরা কোনো মসফেট সেখানে ডিলেটা তুলনামূলক বেশি হয় হিসাবে নিয়ে আসি। তারপরে কি বলছে যে the positive charge on the gate and the negative charge in the channel develop an electric field। এটা অলরেডি তোমরা দেখিয়ে আসলা যে পজিটিভ চার্জ, এখানে আমাদের পজিটিভ চার্জ আসলো, এখানে নেগেটিভ চার্জ আসলো। তো আমরা দেখতেই পাচ্ছি যে এখানে পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে আমরা জানি ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। তার মানে এই গেটের প্রত্যেকটা জায়গায় এরকম একটা পজিটিভ থেকে নেগেটিভ এর দিকে ইলেকট্রিক ফিল্ড থাকবে। এই ইলেকট্রিক ফিল্ডটার ভ্যালুর উপরে কিন্তু ডিপেন্ড করবে এই চ্যানেলটা কতটুকু চওড়া, তাই না? যে ইলেকট্রিক ফিল্ড বেশি হওয়া মানেই চ্যানেলটা আস্তে আস্তে ওয়াইড হচ্ছে, আবার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কমে গেলে চ্যানেলটা ন্যারো হচ্ছে। যত চ্যানেল ওয়াইড হবে তত বেশি কারেন্টের ফ্লো হবে, যত ন্যারো হবে তত কম কারেন্টের ফ্লো হবে। সো আলটিমেটলি এই ইলেকট্রিক ফিল্ডটাই, দিস ইলেকট্রিক ফিল্ড কন্ট্রোলস দ্য কারেন্ট ফ্লো ইন দ্য চ্যানেল। সো এই ইলেকট্রিক ফিল্ডটা চ্যানেলের মধ্যে কারেন্টের ফ্লোটাকে কন্ট্রোল করে। আমাদের মেইন নামের মধ্যে যে আছে, যে নামের মধ্যে আমাদের বললাম না যে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এই ফিল্ড ইফেক্ট কথাটা আসলে আসেই এই ইলেকট্রিক ফিল্ডের কারণে। মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর কথাটা আসলো, এটা আসলো হলো এটা স্ট্রাকচারের উপর বেস করে, যে স্ট্রাকচারে দেখলাম উপরে মেটাল, তারপর অক্সাইড, তারপর সেমিকন্ডাক্টর। আর ফিল্ড ইফেক্টের কথাটা আসে, এটার অপারেশনটা হলো ওই যে ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুর উপর ডিপেন্ড করে এটা কাজ করে। তো এই হলো আমাদের মোটামুটি মসফেটের একদম বেসিক অপারেশনের কথা যদি বলি, এইটুকু। এরপরে এটা নিয়ে আরো অনেক ডিটেল কিভাবে কাজ করে না করে আসে, এটা যখন আমাদের ফার্দার দরকার হবে আমরা আবার ওখানে যাব। তো মসফেটের বেসিক অপারেশনটা এই পর্যন্ত রইল। আমরা আজকের ক্লাসে